দেশের সবচেয়ে বড় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে। জনসংযোগে জোর দিতে কেউ যাচ্ছেন ধর্মীয় স্থানে, কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে কে পিছিয়ে, কাদের ভরসা তারকা, কে প্রচারের ময়দানে দিচ্ছেন জোর টক্কর, আর কেই বা গরম গরম কথায় বাজার করছে গরম। গতকালই প্রকাশ হয়েছে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা, আর তারই শুরু করছে ৪২-এর লড়াই। এবং শুরুতেই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমাদের নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে ইনফরমেশন দেখানোর চেষ্টা করবো। জলপাইগুড়িতে বিজেপির হয়ে লড়াই করছেন জয়ন্ত রায়, অন্যদিকে তৃণমূলের নির্মল চন্দ্র রায় এবং জয়ন্ত রায় কোথা থেকে লড়ছেন? জলপাইগুড়ি থেকে। পরের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন জঙ্গিপুর থেকে লড়ছেন বিজেপির ধনঞ্জয় ঘোষ, অন্যদিকে জঙ্গিপুরের তৃণমূলের খালিলুর রহমান বিজেপির ধনঞ্জয় ঘোষ জঙ্গিপুর থেকে লড়ছেন। নেক্সট এই মুহূর্তে বসিরহাট থেকে লড়াই করছেন রেখা পাত্র। আপনারা রেখা পাত্রকে চেনেন। বসিরহাট অর্থাৎ সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রধান মুখ বলা যায়, সেই রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করেছে। অন্যদিকে তৃণমূল থেকে হাজি নুরুল ইসলাম, যার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হিংসা করার অভিযোগ রয়েছে। পরের ইনফরমেশন কলকাতা দক্ষিণ থেকে দেবশ্রী চৌধুরী, অর্থাৎ রায়গঞ্জ থেকে সোজা কলকাতা দক্ষিণের প্রার্থী করা হয়েছে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, এবং তৃণমূলের প্রার্থী মালা রায়। দীর্ঘদিন ধরে মালা রায় লড়ছেন যে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে। এই মুহূর্তে পরের তথ্য আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কলকাতা দক্ষিণ। এর পরবর্তী তথ্য বর্ধমান পূর্ব থেকে লড়াই করছেন বিজেপি প্রার্থী অসীম সরকার। আপনারা জানেন অসীম সরকার যিনি মতুয়া সমাজের একটি মুখ বলা যায় এবং বিভিন্ন সময় গান বাঁধেন। বিজেপির প্রার্থী অসীম সরকার। তৃণমূলের প্রার্থী হচ্ছেন শর্মিলা সরকার তৃণমূলের প্রার্থী। কোথায়? বর্ধমান পূর্ব। এবং বর্ধমান পশ্চিমেও কিন্তু একটা চমক রয়েছে। আপনারা জানেন তমলুকের প্রার্থী হয়েছেন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি, সদ্য বিচারপতি থেকে অবসরপ্রাপ্ত অভিজিৎ গাঙ্গুলি, এবং তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। তৃণমূল থেকে লড়াই করছেন দেবাংশু ভট্টাচার্য, তরুণ প্রজন্মের মুখ। এবং এই বিষয় নিয়েই কিন্তু আমরা ৪২-এর লড়াই ইনফরমেশন দিয়ে শুরু করলাম। কিন্তু সব থেকে চমকপ্রদ বিভিন্ন কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্যতম ব্যারাকপুর। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন অর্জুন সিং, বিজেপির সাংসদ ছিলেন, তৃণমূলে গিয়েছিলেন, আবার বিজেপিতে ফিরেছেন, কিন্তু তিনিও পেয়েছেন টিকিট। বিজেপির হয়ে ব্যারাকপুর থেকে লড়াই করছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। তিনি কথা বলেছিলেন অর্জুন সিং এর সঙ্গে। কি বলছেন অর্জুন সিং আমরা গ্রাফিক্সে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কি বলছেন অর্জুন সিং। এই মুহূর্তে অসীম সরকারের সঙ্গেও কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। কি বলেছেন তিনি শুনবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যে দায়িত্বভার আমার ভারতীয় জনতা পার্টি আমাকে দিয়েছেন, আমি সমস্ত জনতা জনার্দন জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার বিশ্বপ্রিয় মোদীজিকে প্রণাম জানাই। আমরা জয়লাভ করবো, এটা আমি আত্মবিশ্বাসী, কারণ আমার মোদীজি এবার ৪০০ পার। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এই বর্ধমান পূর্বের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা একটু তো তাহলেও মানে এর উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন তিনি একদিকে পেশায় চিকিৎসক ডক্টর শর্মিলা সরকার। সেক্ষেত্রে কি মনে হচ্ছে শাসক দলের বেশ মানে শক্তিও রয়েছে এই কেন্দ্রে? সেক্ষেত্রে কোন জায়গাগুলোতে চ্যালেঞ্জ হবে বলে মনে হয়? কোন ইস্যুগুলো থাকবে প্রচারের হাতিয়ার, কি মনে হয়? দেখুন, বর্ধমান কালনাতে আমার গুরুদেব শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম, সেখানে আমি অনেক দিন রয়েছি, এবং বর্ধমান এই পূর্বের সমস্ত মানুষের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। আর যে মা শর্মিলার কথা আপনারা বললেন, ওনাকে ছোট্ট একটা গান দিয়ে আমি বলছি। ও মা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, যিনি মনের রোগ দেখতে পারেন, মনের রোগ সারতে পারেন, যে অদৃশ্য মন দেখতে পারে চোর দেখার। লীলা সরকার আমার মা, তিনি অদৃশ্য মনের রোগ দেখতে পারেন, কিন্তু মাকেও শ্রদ্ধা জানাই, তিনি দাঁড়িয়েছেন, ভালো কথা। আশা করি জনতা জনার্দন একচেটিয়া ভোট দিয়ে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবেন।
না, এতদিন পর্যন্ত শাসক দল বলে যাচ্ছিলেন, তার শাসক দলের প্রতিনিধিরা, যে দূরবীন দিয়ে নাকি খুঁজতে হচ্ছে, বিজেপির ক্যান্ডিডেট লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বিজেপির ক্যান্ডিডেট লিস্ট তো ফাইনালি আজকে খুঁজে পাওয়া গেল। লড়াইটা কিরকম হবে? লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। এবং এ লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধের লড়াই, ধর্ম এবং অধর্মের লড়াই। এ লড়াইয়ে ধর্মের জয় হবে আর অধর্মের ধ্বংস হবেই হবে। এবার এটা আপনি নিশ্চিন্ত। বর্ধমান পূর্বের যিনি প্রার্থী অসীম সরকার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি গানের মধ্য দিয়ে কিন্তু বারবার কথা বলেন, এবারও বলেছেন। আমরা পরের তথ্যের আগে আমরা পরের তথ্য কি রয়েছে? মালদা দক্ষিণ লোকসভা লড়াই রয়েছে। মালদা দক্ষিণে কে লড়ছেন? শিরূপা মিত্র চৌধুরী রয়েছেন বিজেপির হয়ে, শাহনাজ আলী রহমান লড়ছেন তৃণমূলের হয়ে, এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী দীর্ঘদিন ধরে এই কেন্দ্র থেকে ঈশা খান লড়াই করছেন। এবং শিরূপা মিত্র চৌধুরী বলছেন এবারে লড়াইটা খুব সহজ, কারণ মালদা যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে সেটা একটা বড় ইস্যু। পরের বহরমপুর লোকসভা কেন্দ্র, সেখানে নির্মল কুমার সাহা বিজেপির হয়ে লড়াই করছেন। তার পাশাপাশি ইউসুফ পাঠান তৃণমূল, অর্থাৎ তৃণমূল যে প্রার্থী এনেছে সেখানে কিন্তু বহিরাগত তত্ত্ব নিজেদের দিকেই কিন্তু তীর দাগছে। ইউসুফ পাঠান তৃণমূলের হয়ে লড়ছেন, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হয়ে লড়াই করছেন। দীর্ঘদিন ধরে বহরমপুর থেকে জিতে তিনি লোকসভায় গিয়েছেন। এইবারে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বহরমপুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। এর পরবর্তী কেন্দ্রের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো। পরবর্তী কেন্দ্র কি রয়েছে? পরবর্তী কেন্দ্র রয়েছে পুরুলিয়া। জ্যোতির্ময় সিং মাহাতো ইতিমধ্যে বিজেপির সিটিং এমপি ছিলেন, অর্থাৎ বিদায়ী সাংসদ বলা যায়। সেই জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির হয়ে লড়াই করছেন। শান্তিরাম মাহাতো তৃণমূলের হয়ে প্রার্থী, এবং নেপাল মাহাতো কংগ্রেসের হয়ে প্রার্থী। নেপাল মাহাতো আপনারা চেনেন যে পুরুলিয়ার একাধিক বিক্ষোভে কংগ্রেসের নেতৃত্ব দিতেন এবং অত্যন্ত পুরনো একটি নাম নেপাল মাহাতো। এবং অন্যদিকে মুর্শিদাবাদে আমরা যদি দেখি গৌরী শঙ্কর ঘোষ বিজেপির হয়ে লড়াই করছেন, গৌরী শঙ্কর ঘোষ। অন্যদিকে আবু তাহের খান তৃণমূলের হয়ে লড়াই করবেন, আবু তাহের খান মুর্শিদাবাদ থেকে। অন্যদিকে মোহাম্মদ সেলিম সিপিএম থেকে। এই কেন্দ্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ একদিকে যখন সুজন চক্রবর্তী তিনি দমদম থেকে লড়ছেন, মোহাম্মদ সেলিম লড়ছেন এই কেন্দ্র থেকে মুর্শিদাবাদ থেকে। এর পরবর্তী যাদবপুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র যাদবপুর। অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপির থেকে লড়াই করছেন, অনির্বাণ গাঙ্গুলি তিনি লড়ছেন। সায়নী ঘোষ তৃণমূল থেকে লড়ছেন, এবং অন্যদিকে সৃজন ভট্টাচার্য সিপিএম থেকে লড়ছেন। আপনারা জানেন এই যাদবপুরে মিমিকে এবারে টিকিট দেয়নি তৃণমূল। পরের কেন্দ্র আমরা দেখানোর চেষ্টা করব। পরের কেন্দ্র দমদমের লড়াই কিন্তু একদম জোর টক্কর, কারণ বিজেপির থেকে লড়ছেন শিলভদ্র দত্ত, যিনি আগে তৃণমূলে ছিলেন কিন্তু অনেক আগে বিজেপিতে এসেছেন। তিনি বিধানসভাও লড়েছিলেন, কিন্তু শিলভদ্র দত্ত অত্যন্ত একটি পরিচিত নাম। সৌগত রায় তৃণমূলের সাংসদ, তিনি লড়াই করছেন। অন্যদিকে সুজন চক্রবর্তী সিপিএম এর প্রার্থী। এই এতগুলো কেন্দ্র কিন্তু হাই ভোল্টেজ কেন্দ্র বলা যায়। এর পরবর্তী তথ্য আমরা যদি দেখার চেষ্টা করি, এই জায়গা থেকে আমরা কলকাতা উত্তরের যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তাপস রায়, সদ্য তৃণমূল থেকে এসেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার কথা বলেছিলেন। কি বলছেন তিনি শুনুন। মধ্য উত্তরের থেকেই আমার রাজনীতির উত্থান, আমার জন্ম। আমি মধ্য উত্তরের ভূমিপুত্র। আমি এখানকার বহু নির্বাচনে আমি লড়েছি। আমি এখানে 10 বছর কাউন্সিলর ছিলাম, 10 বছর এমএলএ ছিলাম এই মধ্য উত্তর থেকে। আমি সিপিএমের প্রজেক্টের মেয়রের বিরুদ্ধে দল কিন্তু আমাকে তখন অন্য কাউকে প্রার্থী করেনি, তখন কিন্তু আমাকেই প্রার্থী করেছিল। এগুলো ভুলে গেলে চলবে না। আমি উড়ে এসে জুড়ে বসিনি মধ্য উত্তর কলকাতায়। কিন্তু শাসক দলের শাসক শিবিরটা আপনার হাতের তালুর মতো চেনা। আপনি জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন ইকুয়েশনে কোন জায়গা থেকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কারুর স্ত্রীকে দাঁড় করাবার জন্য এখান থেকে আমাকে বরানগরে পাঠানো হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবার, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্যই আপনার কেন্দ্র বদল করানো হয়েছিল? না, আরো অনেক কিছু আছে। না, আরে টিকিট তো সেই দিন দেওয়া হলো। আমি জুনের সিদ্ধান্ত নিয়েছি, এবং সেটা আমি বেশ কয়েকটা মিটিংয়ে
তার প্রকাশ ঘটেছে, পাবলিক মিটিংয়েও তার প্রকাশ ঘটেছে, এবং সেগুলো ভাইরাল হয়েছে, এবং সেগুলো বিভিন্ন প্রথম শ্রেণীর চ্যানেলে তো দেখানো হয়েছে, সম্ভবত আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছিল যে আমি বেশি দিন এই দলে থাকবো না, হ্যাঁ আমি রাজনীতিও ছাড়বো, এ কথাও ঘোষণা করেছিলাম। এবং আমি সমস্ত কিছু ত্যাগ করে তারপরে বিজেপি নেতৃত্ব যখন আমাকে গ্রহণ করে এবং তারা প্রস্তাব দেয় তাদের দলে যোগদান করার জন্য, উত্তরের প্রার্থী হওয়ার জন্য, আমি তা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাপসবাবু, আপনি যখন যে কেন্দ্র থেকে লড়েছেন, আপনার সেই কেন্দ্রকে দেখা, মাটিতে নেমে কাজ করা, সেখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলা, এটা সবাই দেখেছে, শাসক হোক বা বিরোধী হোক সবাই দেখেছে, সেটা প্রত্যক্ষ করেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই জনভিত্তি কি আছে বলে আপনি মনে করছেন? সেটাই আমার ইউএসপি, যে আমাকে পাওয়া যায়, আমি ছুটি, আমি দৌড়ই, আমি যাই, আমি অ্যাভেলেবল, আমাকে বাড়িতে পাওয়া যায়, আমায় রাস্তায় পাওয়া যায়, আমায় নির্দিষ্ট দিনে বসার সময় আমাকে পাওয়া যায়, এটাই আমার ইউএসপি। দিলীপ ঘোষের কেন্দ্র মেদিনীপুর, সেখান থেকে দিলীপ ঘোষ এবারে লড়ছে না, সেখান থেকে কে লড়ছেন আপনারা জানেন, সেখান থেকে লড়াই করছেন অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পলকে সরাসরি আমরা প্রশ্ন করেছিলাম চোখে চোখ রেখে যে এটা কি হলো, কেন হলো, তিনি কি উত্তর দিয়েছেন আমরা শুনব। মেদিনীপুর এতদিন পর্যন্ত বিজেপির শক্ত ঘাঁটি, এবং অবশ্যই যেটা অস্বীকার করার উপায় নেই তা হচ্ছে দিলীপ ঘোষেরও খুব শক্ত ঘাঁটি। সেই কেন্দ্র থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, চ্যালেঞ্জ কঠিন নাকি রাস্তা অনায়াস, কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, কোনটা? দুটোই। বলবো না যে চ্যালেঞ্জ কঠিন নয়, এটা বলবো না, আবার চ্যালেঞ্জে খুব কঠিন সেটাও বলবো না। কারণ দেখুন, আজকে আমার যে প্রিডিসেসর, আমার যার হাত দিয়ে আমি বিজেপি পার্টিতে এসেছি, সেই দিলীপ ঘোষ মহাশয়, যিনি আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন, আজকে তার কনস্টিটিউয়েন্সিতে আমি লড়তে যাচ্ছি, সেখানে বেশিরভাগ কাজটাই উনি করে দিয়েছেন। এক তো হচ্ছে সাংসদ হিসেবে যে অসাধারণ কাজ উনি মেদিনীপুরের মানুষের জন্য করেছেন, তার রিপোর্ট কার্ড উনি কদিন আগেই বের করেছেন, এবং সংগঠক হিসেবে উনি যে দুর্দান্ত কাজ করেন, মানে মোটামুটি সব কিছু রেডি। আমাকে খুব যে একটা মাথা ঘামাতে হবে বা পরিশ্রম করতে হবে এটা নয়। আরেকটা হচ্ছে যে অপোজিশনকে কখনো খুব লাইটলি নেওয়া উচিত নয়, এটা আমার প্রিন্সিপাল। তো সেখানে ওভার কনফিডেন্স ইজ নট গুড। আমি আমার যে অপোজিশন রয়েছে তাকে আমি সম্মান দিয়ে আমি আমার মতো করে স্ট্র্যাটেজি তৈরি করে আমি লড়ব।